লেকচারের কিছু পার্ট বাকি ছিল, খুব ইজি পার্ট। একটা পার্ট আমি পড়াবো, একটা পার্ট আপনারা পড়ে আমাকে বুঝাবেন। আগে আমি এটা বলি, এই কার্ভটার নাম কি? এই কার্ভটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সফটওয়্যার ফেইলার কার্ভ। সফটওয়্যার ফেইলার কার্ভে এখানে দুইটা প্যারামিটার আছে। কি আছে? ফেইলার রেট আর এটা কি? টাইম। তার মানে আপনি বুঝবেন যে আপনার টাইমের সাথে যেতে যেতে ফেইলার রেটটার কী অবস্থা। স্বাভাবিক, যখন আপনার টাইম প্রথম দিকে থাকে, আপনি যখন প্রথম একটা প্রজেক্ট বানাইছেন তখন ওইটা সবচেয়ে বেশি ফেইলার রেট থাকবে, একদম নর্মাল। যত টাইম যাবে তত কি আইডিয়ালাইজ কার্ভে। আইডিয়ালাইজ কার্ভ আগের দিন পড়াইছিলাম। এই আপনারা ছিলেন? কই ছিলেন? গুড, আসেন। তো আইডিয়ালাইজ কার্ভ অ্যাকচুয়ালি হলো একটা স্টেবল পজিশনের। এই আইডিয়ালাইজ কার্ভ কি বলেন তো? হ্যাঁ, তার মানে কখনো নির্ভুল হবে না, আবার কখনো এত বেশি ভুল হবে না, টুকটাক আছে, আপডেট হবে, আবার চলতে থাকবে, আপডেট হবে, চলতে থাকবে, এইরকম। কিন্তু এখন আপনারা এই কালো কার্ভটা না দেখে এই কার্ভটা দেখেন তো, একটু নীলটা বুঝা ট্রাই করেন তো, কি বুঝাইছে? যেমন এইটাকে আমরা হাইপোথেটিক্যালি বলি যে আসলে আমাদের, আমি একটু আগে কি একটা টার্ম উচ্চারণ করছি চিন্তা করেন তো, যে একবার বাড়ে আবার হইলো, মানে আমাদের আপডেট আসে। যেমন আমি বারবার যে উদাহরণটা দিই, ফেসবুকের মাঝে মাঝে গন্ডগোল করে, মাঝখান দিয়ে হয়তো কি প্রোফাইল দেখতে গেলে রিকোয়েস্ট চলে যেত, তারপর কী হতো, মেসেজ সেন্ড হতো না, বিভিন্ন ধরনের প্রবলেম হতো। এগুলা কি আবার কি করে, আপডেট করে ঠিক করে নেয়। এই জিনিসটা এই কার্ভের মধ্যে চলতে থাকে। কিন্তু চিন্তা করেন অ্যাকচুয়ালি কি হইতেছে। অ্যাকচুয়ালি আপনার কি হচ্ছে, এই জিনিসটাকে যখন আপনি একটা স্টেবল পর্যায়ে আসলো, হঠাৎ করে আরেকটা সিচুয়েশন অকার হইতে পারে না। যেমন ধরেন আপনি প্রজেক্টটা তৈরি করছেন, কিন্তু প্রজেক্টটা তৈরি করার পর মানুষ বলতেছে কি যে এটা ফেইলার হওয়ার পর এই ফেইলারটা মিটিগেট করার জন্য, মিটিগেট মানে তো বুঝেন, শেষ করে দেওয়ার জন্য বা সলভ করার জন্য আরেকটা ফাংশনালিটিসের ইন্ট্রোডাকশন করা হলো। ফাংশনালিটিস কি? যেমন অনেকে বলতেছে কি যে ওকে কি জানি আমি এখানে ফেসবুক তো ভালোই চলতেছে, কিন্তু আমি কারো ছবির নিচে মন্তব্য করতে চাই, তাহলে কি কমেন্টিংয়ের একটা নতুন পর্যায়ে চলে আসলো না? ওকে, কমেন্টিং আসলো। দেখেন কমেন্টিং যখন শুরু হলো তখন কি আবার প্রবলেম শুরু, তখন কি আবার টাইমের সাথে 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 কি এটা কমে গেছে। আবার এইরকম আরেকটা জিনিস তৈরি হলে আরেকটা শুরু, এবং হঠাৎ করে দেখলেন কি যে কোনো একটা পর্যায়ে পারিপার্শ্বিক দিকে ধরেন ফেসবুকের হেড অফিসে অনেকগুলো সার্ভার একসাথে শাটডাউন করে ফেলছে। তখন কি ব্যাকআপ প্ল্যান করতেছে, তখন তারা ব্যাকআপ প্ল্যান করার টাইমে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করলো, ওইটা আবার সলভ করতে করতে একটা পর্যায়ে গেল। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনারা কি যখন নতুন প্রথমে একটা কোনো প্রবলেমে পড়েন তখন বেশি কষ্ট পান, আর পরবর্তীতে ওই প্রবলেমটা আস্তে আস্তে স্বাভাবিক লাগে না? যেমন যখন আপনারা প্রথম কুইজে 20-এ 19 পাইছেন তখন আপনাদের খুব কষ্ট লাগছে, এখন 20-এ 9 পাইলে অসুবিধা নেই, এই টাইপের একটা ফিল দেয় না? তো দেখেন ফ্যাক্ট কি, যখন আপনি আস্তে আস্তে এক্সপিরিয়েন্সড হবেন, এই কার্ভটার কি অবস্থা দেখেন, আইডিয়ালাইজ অবস্থায় চলে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ফেইলার রেটের এই অবস্থা হয়? এইটা হলো হাইপোথেটিক্যাল জিনিস, যে আপনার মনে হচ্ছে যে আপনার বেশি তেমন কিছু যাচ্ছে না, আমি 9 পাইতেছি, প্যারা নাই, কিন্তু জিনিসটা কি আস্তে আস্তে কি আরও এক্সপেকটেশন বাড়তেছে না? আরও আপনার ফেইলার রেটটা তখন বাড়বে না? এক্সপেকটেশন যত বাড়বে, এইটাই হলো আমার আসলে অ্যাকচুয়াল কার্ভ। এই জিনিসগুলো যখন আপনি সামারি করবেন, জিনিসটা আসলে এটা আসবে হাইপোথেটিক্যালি, কিন্তু অ্যাকচুয়ালি হইতাছে এরকম, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় দেখেন এটা যখন বাড়তেছে এইটার সাইজটা কমে যাচ্ছে, খেয়াল করছেন? তার মানে জিনিসটা কি, আমরা আগের স্লাইডে একটা হ্যাঁ আগের স্লাইডে যেটা পড়ছিলাম, একটু দাঁড়ান, হ্যাঁ এইটা হলো কি সফটওয়্যার আইডিয়ালাইজড কার্ভড। তার মানে কি এখানে আপনাকে একটা আইডিয়াল ফরম্যাট দেওয়া হয়েছে, বাট যদি আপনি এটার মধ্যে ফেইলার পার্টটাকে অ্যাকচুয়ালি দেখাইতে চান, দেখতে এটা আসলে এরকম হবে। এই কার্ভগুলা সবাই মাথায় রাখবেন। যতগুলা কার্ভ এই কয়দিনে পড়াইছি, বারটাপ কার্ভ পড়াইছিলাম, আইডিয়ালাইজ কার্ভ পড়াইছি, অ্যাকচুয়াল কার্ভ, ফেইলার রেট কার্ভ পড়াইছি, এই কার্ভগুলো মাথায় রাখবেন। অবভিয়াসলি পরীক্ষাতে অ্যানালাইসিস করতে দেওয়া হতে পারে, আমি একটা কেস স্টাডি দিব, ওই কেস স্টাডিতে যেই কার্ভটা যায় আপনি সেই কার্ভটা ব্যাখ্যা করবেন, অথবা সবগুলা কার্ভ গেলেও আপনি ওটা ব্যাখ্যা করবেন। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি আসছেন।
না আচ্ছা একদম ইজি জিনিস সফটওয়্যার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন কোথায় আমরা সবাই সফটওয়্যার আমাদের বাংলাদেশে যেটা আমি বারবার বলি নাই কোনো প্রবলেম না ওকে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালো মতো খেয়াল করতে হবে যে আমরা আমাদের দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন বলতে বুঝাই কি ওয়েব ডেভেলপমেন্ট সাবাস গুড অ্যান্সার আসলে ওয়েব ডেভেলপমেন্ট না এই জিনিসটা আমাদের বুঝতে হবে কারণ আমাদের দেশে যে ওয়েব ডেভেলপার সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই এসআরএস সেই এসকিউএ সেই হলো আপনার সিইও সবই সো কাইন্ডলি এই জিনিসটা কখনো ভুল ভাববেন না অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশন অনেক কিছু সফটওয়্যার সিস্টেমের উপর আছে এমবেডেড সফটওয়্যার আছে এমবেডেড মানে কি পড়াইছিলাম আপনাদের এমবেডেড মানে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের কম্বিনেশন যেমন আপনারা মাইক্রোপ্রসেসরে প্রজেক্ট করছেন না মাইক্রোপ্রসেসরে কি বানাইছেন এমবেডেড সিস্টেমই তো বানাইছেন তাই না তার মানে কি বাসায় আপনাদের এমবেডেড সিস্টেম কি ফ্রিজ ওয়াশিং মেশিন তার মানে কি এগুলা কি কোডিং অ্যান্ড হার্ডওয়্যারের কম্বিনেশন তার মানে কি ওটা একটা এমবেডেড সিস্টেম ক্লিয়ার বিজনেস সফটওয়্যার তার মানে কি শুধুমাত্র যে আপনার এই সফটওয়্যারগুলো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কাজে লাগবে এমন না কারণ আমরা প্রথম থেকেই পড়ে আসতেছি সব কিছুর অ্যাকচুয়ালি একটা পারপাস কি বিজনেস রিকোয়ারমেন্ট তার মানে আমার বিজনেসের জন্য সফটওয়্যারের দরকার হতে পারে তারপর কি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক সফটওয়্যার মানে কি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক মানে কি কোর ইঞ্জিনিয়ারিং মানে কি জানেন অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক থেকে আসে ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সবই কম্পিউটেশন না কম্পিউটেশন মানে কি ক্যালকুলেশন না সব গোনাগুনির জিনিস না আপনি যে এমএল পড়তেছেন মডেলগুলো যে আসতেছে মডেলগুলো কোথা থেকে আসছে কোড থেকে আসছে না ম্যাথ থেকে আসছে সো ইঞ্জিনিয়ারিং মিনস কি আপনার সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম বা কম্পিউটেশনাল টার্ম আপনি যদি ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটেশন সরায় দেন ম্যাথমেটিক্যাল ফ্যাক্টরগুলো সরায় দেন আর অ্যানালাইসিস সরায় দেন থাকে কি কিচ্ছুই থাকে না মানে ওই তো হার্ডওয়্যার যদি আপনি সব চিন্তা করেন আর যদি সিএসই চিন্তা করেন হ্যাঁ আসেন তাহলে কি কিছুই থাকে সিএসইতে তার মানে কি আপনার বিভিন্ন ধরনের কম্পিউটেশনাল জিনিসগুলোর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার দরকার ম্যাটল্যাবের কেউ নাম শুনছেন ম্যাটল্যাবে কি করেন আপনারা কি করছেন ম্যাট্রিক্স আর কিছু করেন নাই কোনো ডাটা কার্ভ ভিজুয়ালাইজেশন করেন নাই এগুলা কি করতেছে এই কার্ভগুলা কিভাবে জেনারেট হচ্ছে দেখেন আমি আপনাকে যদি এক গাদা ইনফরমেশন দিয়ে দিই যে এক গাদা ইনফরমেশন আছে ওকে দাঁড়ান এক সেকেন্ড টাইম দেন আমি আপনাদের বুঝাই ওকে দেখেন আপনাকে যদি আমি এক গাদা ইনফরমেশন দিয়ে দিই যেমন চিন্তা করেন প্রথম ইয়ারের রিপোর্ট হলো 2000 এত ডলার হলো রেভিনিউ ওকে দ্বিতীয় ইয়ারের রেভিনিউ হলো আরও বেড়ে গেছে তৃতীয় ইয়ারে যে কমে গেছে চতুর্থ ইয়ারে যে এটাকে আরও অনেক বাড়ানো হয়েছে এরকম আপনার কাছে আছে হলো 100টা ডেটা এবং আপনার কাছে ডেটাগুলা অর্ডারই আছে ক্রমানুসারে অর্ডারই আছে কিন্তু যতই আমি ক্রমানুসারে অর্ডার দেখাই আমার এটা অ্যানালাইসিস করে নিজের বের করতে টাইম লাগবে না যে ওকে স্যার 1 থেকে 2 বছরের মধ্যে আসলে আমাদের গ্যাপ হলো এতটুকু আমরা এক্সেলে বসায় বসায় কাজ করতে পারি না কিন্তু এই ডাটাগুলো তো আমাদের দরকার হয় না অ্যানালাইসিস করার পর আমাদের একটা ডিসিশন দেওয়া এখন হিউম্যান ব্রেন টেক্সট বেশি পছন্দ করে না ইমেজ বেশি পছন্দ করে এই কারণে যত প্রকার এই ইনফরমেশনগুলো যদি আমি দুইটা কার্ভের মাধ্যমে দেখাই যে এখানে দেওয়া আছে হলো লস রেট আর এখানে দেওয়া আছে টাইম তখন আপনি ইয়ারের সাথে সাথে আপনি বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে অথবা আপনি যদি এখানে ইয়ার দেন আর এখানে দেন যদি রেভিনিউ তখন আপনি বুঝতে পারবেন না যে এটা কি অবস্থা হচ্ছে এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদের ম্যাটল্যাবে আরও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং কোডিংয়ের মাধ্যমে হেল্প করতে সাহায্য করে এবং তখন চলে আসে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ধরনের ইস্যু স্ট্যাটিস্টিক অনেক মডেল পড়ছে না ম্যাটল্যাবে বেসিক অনেকগুলো মডেল কীভাবে যোগ করতে হয় তারপর ওগুলো দিয়ে কীভাবে কাজে লাগাতে হয় সূত্রগুলাই আপনি ওই ম্যাটল্যাবে ইউজ করছেন না সো দেখবেন যে ম্যাটল্যাব নিজে কি একটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সফটওয়্যার
কম্পিউটার সায়েন্সের কি একটা সফটওয়্যার। তার মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক সফটওয়্যারের একটা উদাহরণ কি ম্যাটল্যাব। ক্লিয়ার? এরপর কি আছে পার্সোনাল কম্পিউটার সফটওয়্যার, একদম চোখ বন্ধ করে কি বলা যায় মাইক্রোসফট অফিস, তাই না? এটা কি আপনার পার্সোনাল কম্পিউটারে হেল্প করতেছে না? তারপর কি আছে ওয়েব বেস। ওয়েব বেসের আসলে আপনাদের হাজার হাজার উদাহরণ জানার কথা, যেমন এখানে শুধুমাত্র জিমেল দেওয়া আছে, কিন্তু কেন আপনি গুগল ড্রাইভ বলতে পারেন না, গুগল ফর্ম বলতে পারেন না, গুগল ক্লাসরুম বলতে পারেন না, শুধু গুগল বাদ দেন আরও অনেক কিছু না। মুভি সার্ভার নামানোর জন্য কি ওটা কি পুরাটা একটা নিজের জন্য ওয়েবসাইট না? সো অনেক কিছু আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যার, যেমন কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার গেম। ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটার গেম বলতে কি বোঝাচ্ছে বলেন তো? কাইন্ড অফ ভিআর ইউজ করে যে গেমগুলো ইউজ করা যায় আপনার সাথে, অগমেন্টেড রিয়েলিটি যেগুলো। তারপর কি এইচসিআই। এইচসিআই মানে কি হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, তার মানে কি আপনার সাথে যে কমিউনিকেট করে করে কাজটা করতেছে। ওকে, আর তারপর কি বিভিন্ন ধরনের আপনার হলো বর্তমানে অ্যাসিস্ট্যান্ট আছে না, এআই অ্যাসিস্ট্যান্ট, এটা কি করতেছে আপনার এআই এজেন্ট, এআই অ্যাসিস্ট্যান্ট কি করতেছে আমার সাথে কথা বলতেছে না? হ্যাঁ, হ্যালো সিরি, জিনিসগুলো কি আমার সাথে কমিউনিকেশন করতেছে, তার মানে এইটাও কি একটা সফটওয়্যার। ওকে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এখন যে জিনিসটা পড়াবো সেটা খুব ইন্টারেস্টিং, এটা আপনি একটু পড়েন। এখানে আমাদের 3 রকম মিথ আছে, কাস্টমারের পার্সপেক্টিভে মিথ, আপনার আমাদের পার্সোনাল পার্সপেক্টিভে মিথ, অ্যান্ড হলো ম্যানেজমেন্টাল মিথ। এই মিথগুলো একটু পড়েন তো। দেখেন ফার্স্টে এই মিথটা পড়েন, এই 4টা মিথ পড়েন, দেন আমাকে বলেন কি বুঝছেন। এক নাম্বার মিথটা পড়া শেষে আমাকে বলেন। আমি অ্যাকচুয়ালি এই 3টা স্লাইড আমি আপনাদের কাছ থেকে জানবো। এক নাম্বার মিথ পড়ছেন? এক নাম্বার মিথে কি বুঝছেন? সব 4টা একসাথে বললেন না, আগে এক নাম্বার মিথ আমাকে বুঝান। এক নাম্বার কে কি বুঝছেন বলেন? মানে স্যার তারা একটা স্পেসিফিক মানে সেট অফ রুলস এর ভিতরে থাকে, এর বাইরে এসে তারা চিন্তা করতে পারে, তারা মনে করে ওই স্পেসিফিক রুলস এর ভিতরেই যা করব ওইটাই ইউজারদের জন্য ইনাফ, বাট অ্যাকচুয়ালি ওটা ইউজারদের জন্য ইনাফ না। ম্যানেজমেন্ট অলওয়েজ কি চিন্তা করে, এইটাই ম্যানেজমেন্ট কি চিন্তা করতেছে, আমরা যদি এখন একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন সব কিছু করে থাকি, এইটাই অ্যাকচুয়ালি আমরা যেহেতু ম্যানেজমেন্ট, আমরা এইটা যা বলবো সেটাই হলো ইউজারদের জন্য খুবই ভালো। কিন্তু এটা কি হয়, আপনি যখন নিজেও কোনো একটা ম্যানেজমেন্টাল কাজ করবেন তখন আপনার মাথায় আসবে যে আমি মনে হয় যা চিন্তা করছি ওদের জন্য খুবই ভালো, এর বাইরে যাইতে দেওয়া যাবে না। প্রবলেম হবে, কি প্রবলেম হবে? আমাদের মেইনটেনেন্সে কষ্ট হবে, অথবা বেশি বাড়াবাড়ি হবে। তার মানে কি ম্যানেজমেন্টাল মিথ এখানে কি বলতেছে যে একটা স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসিডিউর যেটা আমি অ্যাকচুয়ালি বিল্ড করব এবং এটা আসলে ওইটা ওদের জন্যই খুব ভালো হবে। ওকে, মিথ নাম্বার 2তে কি বলছে? মাই পিপল হ্যাভ স্টেট অফ দ্য আর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলস। পুরাটা পড়েন, আফটার অল উই বাই দেম। কি বুঝাচ্ছেন এখানে? জোরে বলেন, কিচ্ছু শুনি নেই। হ্যাঁ, তার মানে কি এখানে একটা জিনিস কি বলতেছে যে তারা ভাবতেছে যে তাদের কাছে সব টুল আছে না, তারা এটা কি করতেছে, কি বলতেছে? মাই পিপল হ্যাভ স্টেট অফ দ্য আর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল। আমাদের পিপলদের অ্যাকচুয়ালি পারফেক্ট, ইউনিক, ইন্ডিভিজুয়াল টুলস আছে। আফটার অল উই বাই দেম দ্য নিয়ারেস্ট কম্পিউটার। তার মানে কি নিউয়েস্ট কম্পিউটার, তার মানে কি আমরা যখন একটা জিনিস কিনি তাদের কাছে কি মনে হচ্ছে যে আমাদের কাছে সব কিছুই টুলস আছে, আর কিছু দরকার হতে পারে না, যাই হবে সে আমরা কি করব ওইটা নতুন পিসির জন্য কিনে দেব। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা ম্যানেজমেন্টের করা উচিত? ম্যানেজমেন্টের আসলে কি এখানে কি করা উচিত বলেন তো আপনাদের? তাদের কাছে কি সব কিছু থাকে আগে এটা বলেন। তার মানে হ্যাঁ, তার মানে কি
অ্যাকচুয়ালি একটা ম্যানেজমেন্টের উচিত না ফার্স্টেই মানে ইউজারদের কাছ থেকে সব কিছু একটা একটা নতুন নতুন করে চাওয়া, দরকার হলে সবই স্পেসিফিকেশন করে দাও। কারণ ম্যানেজমেন্ট ট্রাই করে সব কিছুর কস্টকে কী করা, মিনিমাইজ করা। তো তার আপনার ধরেন এখন এক্সেল লাগবে, তখন যায় আপনি কি করবেন, এক্সেল যায় দেখবেন, নামাবেন, দেন হলো করবেন। কিন্তু আমরা রিয়েল লাইফে বা মানুষরা কি পছন্দ করি, এক্সপ্লোরেশন। তার মানে কি আমরা আমাদের সামনে যদি একটা প্রোডাক্টের কিছু ফ্রি ট্রায়াল না দেওয়া হয়, একটা প্রোডাক্ট যদি সামনে কিছু নাই দেওয়া হয়, তখন কি আমরা এটা কিনতে যাব? নতুন কম্পিউটার হইলো, আমরা তো নতুন কম্পিউটার পরে ফেরত দিয়ে আসবো যে এটার মধ্যে কিছুই নাই, তাই না? এখন কি বুঝতে পারতেছেন? এই জন্যই আগে প্রথম দিকে মাইক্রোসফট সব কিছু দিয়ে রাখতো। এখন দেখেন, এখন সব কিছুর একটা ট্রায়াল দেওয়ার পর আপনার কি নাই, আপনার লাইসেন্স নাই, এগুলো বলতে থাকে। কেন? কার্ডের, ক্রেডিট কার্ডের নাম্বার অ্যাড করা লাগতো। কেন? এই জিনিসটা এই কারণেই যে আপনাকে আগে সব কিছুকে তাদের এক্সপ্লোরেশনের জন্য ইউজ করতে দিতে হবে। যদি আপনি ওইটা ইউজ করতে না দেন, তাহলে ইউজার নতুন কম্পিউটার হলেও সেটা কিনবে না। কিন্তু ম্যানেজমেন্ট কি বলে, আমাদের কাছে তো ভাই সব টুল আছে, নতুন কম্পিউটার হিসাবে ও নিজে থেকেই কিনে নেবে একটা একটা। কিন্তু আপনার এটা করা উচিত না। 3 কি, ইফ উই গেট behind schedule we can add more programmers and এটা কিভাবে পসিবল? আগে বলেন এটা দ্বারা কে কি বুঝছেন বলেন। তারা মনে করে যে আমি একটা সিস্টেম বানাই ফেলছি, এখন সমস্যা হলে আমি নতুন প্রোগ্রামার রাখবো আর তুমি কাজ করে ওটা যাবে। এটা হতে পারে যে আমার কালকে ডেডলাইন, আজকে আমি একজন করে হয়ে যায় 3 জন লাগাই দিলাম কাজ করতে। আপনার কম্পিউটার থাকবে, আপনার কম্পিউটার কি আপনার প্রতিষ্ঠানই থাকবে না। তখন আপনাকে কেমন লাগবে যখন আপনি চিন্তা করেন আপনাকে কি হয়েছে, কি কথা বলেন, একটা জিনিস আপনি যে চিন্তা করেন যে আপনার নিজের একটা প্রতিষ্ঠান যেখানে উইকডে হইল শুক্র আর শনিবার। এখন শুক্রবারে আপনি আপনার এমপ্লয়ীদেরকে ডাকলেন, শনিবার দিনও ডাকলেন, এরকম একবারই হইতে পারে। বাট প্রতি রিলিজের আগে করলে বা প্রতিবার যদি করেন থাকবে। তার মানে এটা একটা মিথ। আর কি, ইফ আই ডিসাইড টু আউটসোর্স দ্য সফটওয়্যার প্রজেক্ট টু আ থার্ড পার্টি, এই কথাটা মানে বুঝছেন? আউটসোর্স করা মানে বুঝছেন? এই টার্মটার সাথে কেউ পরিচিত? আউটসোর্সিং, আউটসোর্সিং বলেন তো কি আউটসোর্সিং, কে কি জানেন? স্যার ধরেন আপনার কাজটা আমাকে দিয়ে করাচ্ছেন, বাট ক্লায়েন্ট এটা জানে না, মানে পরে আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি, এটা আপনি ক্লায়েন্টকে দিয়ে পেমেন্ট নিয়ে নিচ্ছেন, আমি কিছু অংশ দিচ্ছি। ফ্রিল্যান্সাররা ম্যাক্সিমাম টাইমে যখন ফ্রিল্যান্সিংয়ের উপর একটা পুরা কোম্পানি চলে, বড় বড় কোম্পানি কিছু আছে ফ্রিল্যান্সিংয়ের উপর চলে, তখন হয় কি যে উনি পাচ্ছেন যেটা, সেটা আবার যার সাথে কমিউনিকেট করতেছে, ধরেন ফ্রিল্যান্সিংয়ে ধরেন বাইরের একজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন যে ওকে আমাকে এটা বানায় দাও, ও বলতেছে হ্যাঁ বানিয়ে দিব, কোনো সমস্যা নেই, টাইম 3 দিন, ওকে পেমেন্ট এত। ও যে আরেকজনকে বলতেছে কি যে এটা কাজ পাইছি, পেমেন্টটা এত, যেটা আরও 10 গুণ কমায় বলতেছে। তার মানে কি আপনি তখন কি হয়ে যাবেন, থার্ড পার্টি। এখন কি বুঝতে পারতেছেন? তার মানে ও বুঝাইতেছে আপনি কাজ না করে আরামসে এখানে বসে থাকবেন, এই যে আই ক্যান জাস্ট রিল্যাক্স অ্যান্ড লেট দ্যাট রান বিল্ড ইট। তার মানে কি আপনি কোনো একটা ম্যানেজমেন্টাল কখনো এই ডিসিশন নিতেই পারবেন না যে থার্ড পার্টির মাধ্যমে একটা কাজ করাতে পারবো। ম্যানেজমেন্ট যেহেতু যদিও টেকনিক্যাল না, কিন্তু তার কি ম্যানেজ করা উচিত না? তার অবভিয়াসলি সেই কজন এমপ্লয়িকে ইউজ করা উচিত অ্যান্ড প্রপার ওয়েতে, কোনো থার্ড পার্টিকে হ্যান্ডেল করা উচিত না। কারণ থার্ড পার্টিতে কি হয়, 2 জনেরই লাভ হয়। থার্ড পার্টিতে 10 জনের কাজের টাকাটা একজনের কাছে দেওয়া হয়, কিন্তু একজনের কাছে তো 10 জনের সম্পূর্ণ কাজের টাকাটা দেওয়া হয় না, তার কিছু পার্সেন্টেজ দেওয়া হয়, তাহলে কি উভয় পাশে লাভ না? সো এই জিনিসটা করা যাবে না। ওকে, তো ম্যানেজমেন্টাল মিথ কয়টা পেলাম? 4টা। কাস্টমার মিথ, এই 2টা পড়েন, আসলে মজা পাবেন। সফটওয়্যার কাস্টমার মিথ কি? ফার্স্টে কি বলছে দেখেন, কি বুঝছেন 1 নাম্বারটা দিয়া? কিছু কি বুঝছেন? বুঝার ট্রাই করেন। চান্সি অতটুকু আমাদের জন্য
কনসিডার একটা শুরু করবো, পরবর্তীতে সেটাকে স্যার আমরা রিকোয়ারমেন্ট দিয়ে দিলেই হইছে, এটা প্রোগ্রামার বুঝে নিতে কেমনে করতে হবে। এইটাই এই ল্যাপটপ থেকে এই যে আমি আগের দিনে একই কথাই বলে আসতেছি, আপনি একটা কাস্টমার, অবভিয়াসলি যখন আপনি একটা কোম্পানির কাছে একটা প্রজেক্ট বানাইতে যাবেন, আপনি কি একটা কাস্টমার, তখন আপনি বলবেন যে আমার এমন একটা সফটওয়্যার বা কিছু একটা বানাও যেটা এন্টার ক্লিক করলে ল্যাপটপের দুই পাশ থেকে দুইটা পাখা তৈরি হয়ে ল্যাপটপ উড়ে যাবে। তো এই জিনিসগুলো ও চিন্তা করে থাকে, মানে কি আমি যা ইচ্ছা তাই বলবো, কারণ আমি টাকা দিচ্ছি, তাই তো আমি তো টাকা দিচ্ছি, লজিক্যাল বলি ইলজিক্যাল ওরা ম্যানেজ করে নেবে, কি লাগবে আমাকে বলো, আমি টাকা দিচ্ছি, বাকিগুলো কে ডেভেলপ করে নেবে, প্রোগ্রামার লিখে নেবে, হুইচ ইজ আ মিথ। ওকে, এটা কখনোই চিন্তা করা যাবে না, আপনাকে অ্যাজ আ কাস্টমার হিসেবে লজিক্যালি ঠিক থাকতে হবে। যেমন আপনি একটা প্রতিষ্ঠান তৈরি করতেছেন, সেই প্রতিষ্ঠানের জন্য আপনি অ্যাটেন্ডেন্স সিস্টেম রাখবেন, ওকে, সফটওয়্যার বেস। এখন আপনি টাকা দিচ্ছেন 10,000 মাত্র, কিন্তু আপনি চাচ্ছেন এটার মধ্যে এআই ইন্টিগ্রেট করে ছবি ডিটেলস, বায়ো ইনফরমেটিক্স, 14 গোষ্ঠীর ইনফরমেশন, ব্লাড গ্রুপ সব নেওয়া যাবে এক পাঞ্চে। একে তো লজিক্যাল না, সেকেন্ড অফ হলো আপনি ওইরকম বাজেট দেননি। সো এই মিথটা চিন্তা করা যাবে না যে আমি যেহেতু বসি মুড, ওই বসি মুড এখানে রাখা যাবে না, কারণ আমারও লজিক্যাল হতে হবে। 2 নাম্বার কি বলছে বলেন তো? চেঞ্জ হতে পারে না, কাস্টমার চিন্তা করে যেটা ইজিলি চেঞ্জ করে ফেলা যাবে। দেখেন হ্যাঁ নতুন একটা ফিচার অ্যাড করা, এটাই হঠাৎ করে আপনি একটা চ্যাট সিস্টেম ওই যে অ্যাটেন্ডেন্স সিস্টেম বানাইতে দিলেন, হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলেন চায়নাতে এমন একটা জিনিস বানাইছে অ্যাটেন্ডেন্সের সাথে সাথে পারফরমেন্সও জাজ করতেছে। দ্বিতীয় না তৃতীয় দিন যখন আসছে তখনই হ্যাঁ আসলে আমি চাচ্ছি এটার সাথে আসলে এটাও করেন, টাকা যা লাগে দিব। ওকে টাকা বলছে, বাট টাকা যা লাগে দিব এটা বলার সাথে কি এটা খুব লজিক্যাল হবে তখন? ওকে, তখনও তারা দাঁত কামড়াইলো, ওকে টাকা তো দিতেছে, ওভারটাইম আমি স্যালারি দিয়ে দিব এমপ্লয়ীদের, আমিও বেশি কামাবো। আবার 2 দিন পর হলো হোয়াটসঅ্যাপে একজন দিছে যে অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে সাথে পারফরমেন্স অ্যালার্ট করার সাথে সাথে এক একজন এমপ্লয়ি উড়েও যাচ্ছে। তো আবার ফোন দিল, আসলে আমার তো মনে হচ্ছে এটা একটু অ্যাড করা উচিত, এই বাজেটের মধ্যে মনে হয়ে যাবে। এরকম আপনি 5-6 বার 1 মাসে করলেন, কেমন লাগবে? তখন কি একটা ডেভেলপার কাজ করতে পারবে? এগুলো কি আসলে হয়? হ্যাঁ হ্যাঁ 110% হয়। আমি নিজে এটা ফেস করছি। ওনারা তো অ্যাকচুয়ালি ওনাদের মানে স্বাভাবিক, যেটা ওনাদের যেই নলেজটা ওটা আমরা জানি না, আমাদের যে নলেজ সেটা উনি জানে না, এই কারণেই তো উনি নাহলে তো নিজেই বিল্ড করতে পারতো। নলেজ থাকে না, ইয়েস, কারণ ওদের কাছে টাকা আছে, ওরা ভাবে যে আমি অ্যাকচুয়ালি টাকা দিয়ে আমার রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারবো, কারণ ভালো এজেন্সির কাছে গেল। কিন্তু ওদের মধ্যে তো সেক্টর আছে, এসডিএলসি সেক্টরগুলোর মধ্যে ফার্স্ট সেক্টর কি ছিল? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, মনে নাই? ফার্স্টে কি ছিল? তার মানে কি এই 1 নম্বরে যায় সবচেয়ে বড় ঝামেলাটা হয়, বুঝছেন না? আর যখন আপনি বারবার চেঞ্জ করতে থাকবেন, ওই 1 নম্বরে কি করতেছে আবার চলে আসা লাগতেছে, আবার আমার সব কিছু করতে হইতেছে। কিন্তু এটা তো কাস্টমার করবে না, এটা করবে ইউজাররা। আইটারেশনটা কখন হবে? যখন ফিডব্যাকটা চলে আসবে। হ্যাঁ বলেন, কিছু বলতেন? ওকে, তাহলে কাস্টমারের কয়টা মিথ পাইলাম? 2টা। ওকে, এই জিনিসটা আপনারা একদম ফিল করতে পারবেন। দেখেন এইটা কি বলছে। আচ্ছা বাই দ্য এই টার্মটার মানে কি বুঝেন? যারা প্র্যাকটিস করে। প্র্যাকটিস কি করে, কারা করে? হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন কি বলে, once we write the program and get it to work, our job is done. আপনার যখন ডেভেলপ, আপনি এই জিনিসটা আমাদের, অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের জন্য, ইউজার না, অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য। ইউজার বলতে ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার যারা, যখন আমাদের প্রোগ্রাম করলাম, ওকে ঠিক আছে কোর্স শেষ, আমরা সব ভুলে যাব, ওই রকম একটা বিহেভিয়ার না। দেখেন যেহেতু আমার একটা কাজ করছি আমি, আমার এখানে ফিডব্যাক আসতে পারে না? আসতে পারে কি পারে না বলেন? তখন আপনার কাজ করা লাগতে পারে। 2, আপনার যখন আপনি এই কোম্পানি থেকে চলে যাচ্ছেন, এইটা মেনটেনেন্স করা লাগবে, তখন যে নিউ ট্রেনি আসবে আপনাকে তাকে বুঝাই দিতে হবে না?
আপনি কি বলবেন যে আমার কাজ শেষ, আমার পেমেন্ট শেষ, আমি চলে যাব? বলতে পারবেন না। আমার মিথ নাম্বার 1 অ্যাকচুয়ালি আপনি যখন কাজ করছেন তখন আপনার কাজ শেষ, আর কিছু দরকার নেই। আপনি কোড টোড এমন না যে কোড টোড সব ফালাই দিলেন, আমার পিসিতে জায়গা নাই আমি ফালাই দিব না। পরে কি বলছে? দ্য সুনার ইউ বিং রাইটিং কোড দ্য লঙ্গার ইট উইল টেক ইউ টু গেট ডান। তার মানে কি বলছে? পড়েন তো, এই জিনিসটা পড়েন, এই জিনিসটা কেন বলতে পারতেছেন না? আপনি একটা প্রজেক্ট পাওয়ার পরই আপনাদের, হ্যাঁ স্বাভাবিক, আপনি চিন্তা করেন, আপনি অ্যানালাইসিস করলেন না, আপনি মডিউল কয়টা লাগে ফিল করলেন না। আচ্ছা সমস্যা নেই, আমি দেখতেছি। এটা আমার কমন প্রবলেম, আমার এই শাড়ি বারবার পেঁচায় যায়। ওকে, সো একটা জিনিস খেয়াল করেন, আপনি চিন্তা করেন যখন আপনি কোনো একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস না করে আপনি সব কিছুর কাজ করতেছেন, তখন কি আপনার বারবার মডিফিকেশন আসবে না? আপনার বারবার আপডেট আসবে না? আপনার বারবার বিভিন্ন ধরনের ফেইলিয়ারের সম্মুখীন হবে না? তার মানে কি আপনার টাইমটা তত বেশি লাগবে না। কিন্তু আপনি যখন চিন্তা করবেন, স্কোপগুলোকে মেনটেন করবেন, তারপরেই তো আপনার কাজগুলো শেষ হবে, তাই না? যখন আপনি কাজ ধরবেন, তার মানে একটা প্রজেক্ট যেটা আপনারাও করেন, যে প্রজেক্টের আইডিয়া নিয়ে আসছি স্যার, আমি কালকে থেকে কাজ শুরু করতে চাইতেছি না। প্রজেক্টের আইডিয়া নিয়ে আসছেন, গুড। আগে আপনি নিজে এটাকে ব্রেকডাউন করেন, কয়টা ইউজার থাকবে, আপনারা যেটা করেন কয়টা ইউজার থাকবে, এটার কি ফাংশনালিটিস থাকবে, ডিপেন্ডেন্সি কি, টেস্ট কেস ডায়াগ্রাম যেটা, এগুলো সব রেখে সামনে রেখে তারপর যখন ডেভেলপ করবেন দেখবেন যে খুবই দ্রুত হয়ে গেছে। বিলিভ মি অর নট, আসলেও মানে যদি ইরোড থাকে ওটা আলাদা ম্যাটার, বাট ইরোড ছাড়া যদি হয় তাহলে দেখবেন খুব দ্রুত কাজটা শেষ হয়ে গেছে। তার মানে আমাদের সামনে সব ডকুমেন্টেশন নিজেদের রেডি করে রাখতে হবে। ওকে, ডকুমেন্টেশন করার একটা সবচেয়ে সুবিধা কি, যখন আপনার প্রজেক্ট রিপোর্ট দিতে যান আপনারা ডাবল কাজ করা লাগে না। আপনারা ইউজ কেস ডায়াগ্রাম বানান আমাদের কাছ থেকে মার্ক নেওয়ার জন্য, কিন্তু আপনারা নিজেদের সামনে ওইটা রেখে কাজ করার যে কি শান্তি এটা জানেন না। আপনি যখন নিজেরা ইউজ কেস ডায়াগ্রামের ডিপেন্ডেন্সিগুলো চেক করে কাজ করবেন, আপনার সামনে পিকচার আছে। ডায়াগ্রাম কেন তৈরি হয়? ডায়াগ্রাম তো নাও তৈরি হতে পারতো, কারণ আমাদের ব্রেন পিকচার ক্যাচ করে, এইটাই, আর কিছুই না। 2 নাম্বার মিথ কি পড়েন? সবই আপনাদের সাথে মিলা যায়। ইস কি একটা প্রোগ্রাম বানাইলাম, A+ তো পাইয়াই যাব। গ্রেড দেওয়ার পর স্যার D কেন স্যার, কি হয়েছিল স্যার? জিনিসটা কেন হয়? আপনি চিন্তা করেন, যখন আপনি প্রোডাক্টটা যখন আপনি রান করতেছেন, রানিংয়ের সাথে সাথে অনেক কিছু জড়িত, এখানে আপনার টেস্টিং জড়িত। যখন টেস্টিংয়ের বিভিন্ন ধরনের ফেজ পার করবে তখনও আপনি 100% এটাকে ওকে বলতে পারবেন না। এই জন্যই আমাদের একটা কার্ভ দেখেন কনস্ট্যান্ট রয়ে গেছে, তাই না? তার মানে কি, আপনি যতক্ষণ না পর্যন্ত একটা কোড বানাচ্ছেন না, রান করতেছেন না, ততক্ষণ আপনার আইডিয়া নিয়ে অনেক স্যাটিসফাইড মানে মোটামুটি না থাকাই উচিত যে এটা তো সেই হয়ে যাবে। মোটিভেশন রাখা ভালো, কিন্তু ওইটা নিয়ে কনফিডেন্ট বা ওভার কনফিডেন্ট থাকা উচিত না। ওকে, যখন আপনি স্বাভাবিক একটা ডেভেলপার কাজ করে তখন সেটাকে অলমোস্ট পারফেক্টভাবে, আমি তারপর কি বলি, SQL এর সাথে খুব ভালো একটা ঝগড়া হয় না, কেন হয়? এটার কারণ এইটাই যে আমি যেটা করতেছি অনেক কষ্ট করে করছি, এটা খুব ভালো হয়েছে, এই বিশ্বাসটা সে করে ফেলে। যখন সে রিয়েল লাইফে চলে যায় বা যখন তার ভুল আসে বা SQL থেকে রিপোর্ট আসে যে আপনার তো এইটা এই প্রবলেম দেখা দিতেছে, তখন তার মাথা গরম হয়ে যায়, কারণ সে সেকেন্ড মিটটা ফলো করতেছে, তাই না? ওকে, 3 নাম্বার কি? বলেন। ইয়েস, ওই যেটা কোড রান করছেন, কাজ তো হইতেছে, এরপর কি হয়েছেন আমাদের সামনে দেখাইতেছেন, স্যার বাসায় তো হয়েছিল, এইখানে কি জানি হয়েছে স্যার। প্রোগ্রাম রান করতেই পারে, স্বাভাবিক, কিন্তু প্রোগ্রাম রান করা বা প্রোগ্রাম কাজ করাই যে একমাত্র উপায়। যেমন আমি বারবার ট্রফি অ্যাপের একটা উদাহরণ দিই, যে ওইটা বিশ্বকাপের টাইমে সে ক্যাপাসিটি রেখে দিছে যে এতজন ক্যাপাসিটি, কিন্তু ফাইনালে তার থেকে 10x মানুষ বেড়ে গেছে, 10x ইউজার বেড়ে গেছে, তখন তারা আর্জেন্টলি একটা সলিউশন
নিছেন। এরপর তারা চিন্তা করছেন যে যখন এরকম প্রবলেম হবে এইরকম একটা কাজ তাদের করে রাখতে হবে। দেখেন ওখান থেকে তারা শিক্ষা পাইছে, তারা কিন্তু ভাবে না যে তাদের জব ডান। ক্লিয়ার? তার মানে আপনার এইটুকু বুঝতে হবে যে একটা প্রোগ্রাম ডেলিভারি হয়েছে, আপনার কাজ শেষ, ডেলিভারি সাকসেসফুল হয়েছে, ওখান থেকে ফিডব্যাক আসতে পারে, ওখান থেকে বিভিন্ন ধরনের মেনটেন্যান্সের কাজ আসতে পারে। সো এটা আপনার ভাবার কোনো উপায় নেই। এই কারণে মেইনলি ঝামেলা হয় সফটওয়্যার ফিল্ডে, যে মানে মেইনলি বলে যে আমি তো এটা কাজ ডান করছি, আমি আবার কেন ধরবো, তাই না? আপনারা নিজেরাও ফিল করবেন। তো এটা একটা মিথ। 4 নাম্বার মিথ কি, একটা খুবই ইম্পর্টেন্ট মিথ, দেখেন এটা নিয়ে আমি এতদিন কথা বলছি। সব কিছু দেখাই সোজা হিসাবে। আপনারা আজ পর্যন্ত কয়টা প্রজেক্টে গিটহাবে আপলোড করে রিডমি ফাইল তৈরি করছেন? সাবাস। আপনারা এক্সপেক্ট করেন এরপর যে ইন্টারভিউ দেখা মাইন্ড ব্লো হয়ে যাবে যে ওয়াও এটা তো সেই একটা প্রজেক্ট, এখনই এটা বিক্রি করে তার ইন্টারভিউ বোর্ডে আমি টাকা দিয়ে দিব, এমন কি কিছু হবে? রিডমি ফাইল যখন আপনি একটা প্রফেশনাল ওয়েতে কাজ করতেছেন বা একটা প্রোডাক্ট আপনি চাচ্ছেন যে বিক্রি হোক, তখন অবভিয়াসলি সেটার নিচে একটা রিডমি ফাইল দরকার। যেমন ঠিক ডেভেলপারদের জন্য দরকার একটা কি ডকুমেন্টেশন, যে ডকুমেন্টেশনটা আগে আপনাকে আমরা তৈরি করতে বলি বা কিছু একটা করতে বলি, ঠিক তেমনি যে এরকম আপনার জন্য একটা ডকুমেন্টেশন দরকার। আপনার চিন্তা করতে হবে ঠিক একইভাবে ইউজারেরও একটা ইউজার ম্যানুয়াল দরকার, সে পড়ুক না পড়ুক যাই করুক তার ম্যাটার। ক্লিয়ার? কিন্তু এরা কিভাবে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিভাবে যে আমি এই রিডমি তৈরি করতেছি বা এই ডকুমেন্টেশনটা তৈরি করতেছি, এটা আমার জন্য কি টাইম কিলিং, আমার জন্য এটা প্রসেসটাকে কী করে দিচ্ছে, স্লো করে দিচ্ছে। এখন বুঝছেন? তার মানে এই হলো আমার ডেভেলপারদের মিথ। এখন আপনি যদি আপনাদেরকে পরীক্ষাতে বলি যে আপনাদের একটা সিনারিও থেকে আপনাদের 3টা ক্যারেক্টারিস্টিক্স বের করতে দিলাম, যে এখানে কোন কোন ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টারের উপর বেস করে যদি আমি মিথ বের করতে দিই, পারবেন না? যে আপনি অ্যানালাইসিস করে বুঝলেন যে এখানে ডেভেলপার আর কি আছে, ম্যানেজমেন্ট আছে, এই 2টা এন্টিটি আছে, তারপর আপনি সেখান থেকে মিথ তৈরি করতে পারবেন না? পারবেন তো? ওকে, এই কয়টাই ঠিক আছে। এটা আমাদের 1 নাম্বার। আজকে যেটা আমাদের আরেকটা যেটা দেখার কথা, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস মডেল। এখন থেকে আপনাদের এই মডেলগুলো সম্পর্কে আমরা একটু ঘাটাঘাটি শুরু করব, পরিচয় দেওয়া শুরু করব। ওকে, একটা জিনিস খেয়াল করেন, একটা মডেল বা একটা যখন আপনি জিনিস তৈরি করতে যান সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, তখন আপনার এইটাকে আপনার কয়েকটা ফেজে ভাগ করতে হবে, কয়েকটা স্টেপে ভাগ করতে হবে। ফার্স্টে সেটা কিসের মধ্যে থেকে যায়? প্রসেসের মধ্যে যায়। প্রসেস থেকে ফেজে যায়, ফেজ থেকে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি থেকে টাস্ক। তার মানে কি আপনি প্রসেস থেকেই প্রথমেই কি আপনি কাউকে টাস্ক অ্যাসাইন করতে পারবেন না? এইখানে সেই জিনিসটা বলা আছে যে আসলে হোয়াট ইজ প্রসেস, হোয়াট ইজ রোল, হোয়াট ইজ টাস্ক। ওকে, জিনিসটা কি খেয়াল করেন, প্রসেস কি একটা অর্গানাইজড ওয়েতে আপনি একটা জিনিসকে ডিফাইন করবেন যে এই লাইফ সাইকেলের মধ্যে থেকে এটা যাবে নাকি। ধরেন আমি চিন্তা করলাম যে এই একটা প্রোডাক্ট প্রথমে আমার SDLC ফলো করবে নাকি। যদি এটা ফলো না করে তাহলে বুঝবেন যে প্রোডাক্টটা ফেল করার চান্স সবচেয়ে বেশি, কারণ SDLCর মধ্যে বিজনেস থেকে শুরু করে রিলিজ পর্যন্ত সম্পূর্ণ স্টেপ দেখা আছে না। SDLCর কয়টা ফেজ? SDLCর কয়টা ফেজ? ওকে, ঠিক আছে, SDLCর 7টা ফেজ, মাঝে মাঝে 8টাও থাকতে পারে, ওইটা বাট মেইনলি 7টাই। ওকে, তো একটা প্রোডাক্টকে যদি আপনি চিন্তা করেন যে ওই প্রসেসে যাচ্ছে নাকি, সেই প্রসেসটা চিন্তা করা বা সেই ফ্যাক্টরগুলো চিন্তা করাই কি সেই প্রসেসের মধ্যে ফালানো এই জিনিসটা কি আমার একটা ওয়ে অফ থিঙ্কিং। এই জিনিসটাকে আমরা কি বলবো? প্রসেস। যে এই জিনিসটা এই প্রসেসের মধ্যে থেকে যাবে নাকি। ওকে, এবং এই প্রসেসের মধ্যে কয়েকটা খণ্ড খণ্ড প্রসেস থাকতে পারে, সেগুলোকে আমরা কি বলবো? সাব প্রসেস। ক্লিয়ার? এরপর কি ফেজ কি বলছে? এই ফেজ কি প্রসেসের একটা অর্গানাইজড ফর্ম। জিনিসটা কি আমি বলি, আপনি
চিন্তা করলেন যে ওকে আমি এখন একটা ই কমার্স সাইট বানাবো, এখন এই ই কমার্স সাইটের মধ্যে কি কি থাকবে, সব প্রসেস ফলো করবে নাকি, এটার জন্য আপনি ছড়ায় ছিটায় অনেক কিছু লিখলেন। যখন আপনি ছড়ায় ছিটায় লেখার পর এইটার এখন সব আইডিয়াই কি আমার সব টাস্কে যাবে না, তখন আপনি দেখবেন যে হ্যাঁ প্রথম পেজে এটা সম্ভবকে আমরা প্রসেসের মধ্যে ফেলাইলাম। এখন দেখবেন যে কতটুকু বাস্তবিক পক্ষে সম্ভব, বাস্তবিক পক্ষে কি কি ফেস করে, আমার ম্যান পাওয়ার, আমার টাকা পয়সা, আমার ওয়ার্ক প্লেস, আমার এনভায়রনমেন্ট, তাই না? এই কয়টা জিনিসের উপর বেস করে তখন আপনি দেখবেন কি ফিল্টারেশন শুরু হয়ে গেছে, আমার প্রসেসের কি হচ্ছে ফিল্টারেশন শুরু হয়ে গেছে। তখন আপনার ফিল্টারেশন থেকে কি আছে ফেস আছে। যেমন এখানে কি বলছে, দ্য লাইফ সাইকেল প্রসেস ইজ অর্গানাইজড অ্যাজ স্পেসিফিকেশন, ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ভেরিফিকেশন, ভ্যালিডেশন ফেজ। তার মানে কি লাইফ সাইকেল যেই প্রসেসটা আছে, প্রসেসের যে পুরো লাইফ সাইকেল আছে সেইটার মধ্যে আলাদা আলাদা যখন আমরা ওই যে ভাগ 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 করে অর্গানাইজ করতেছি তখন এইগুলোর মধ্যে এই টুকরা টুকরা জিনিসগুলো চলে আসে। তখন দেখবেন যে ওকে আমারটা যেহেতু সিকিউরিটির, আপনি আগে দেখলেন SDLC প্রসেসের মধ্যে পড়তেছে, তারপর আপনি দেখবেন কি যে ওকে আমার তো এইটা একটা ব্যাংকিং সফটওয়্যার, আমার সিকিউরিটি বেশি লাগবে, তার মানে এটার জন্য আমার ভ্যালিডেশন ভেরিফিকেশন ফেজটা লাগবে। তার মানে আপনি দুইটা ফেজ রাখলেন কি ভ্যালিডেশন ভেরিফিকেশন। এখন কি বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি প্রসেস থেকে কিভাবে ফেজ আছে, মানে কি প্রসেসকে যখন আমরা একটু অর্গানাইজভাবে সাজাবো বা আমরা এটা একটা বাস্তবিক রূপ দিব যে আমার প্রসেস তো একসাথে লেখা আছে, এখন আমি এটাকে টুকরা টুকরা আলাদা করব। যে ধরেন একটা ইউনিভার্সিটি বানাবো, সেখানে কিছু এমপ্লয়ি লাগবে, এখন এটা কি আমার প্রসেস। এমপ্লয়ি থেকে যখন ফেস কি ওকে এমপ্লয়ি কে কে থাকতে পারে, অ্যাডমিন, ম্যানেজমেন্ট, টিচার্স, MLS, আপনি এখানে এমপ্লয়ি, তো এই চারটা ফেজ লাগবে। তার মানে কি একটা জিনিসকে আপনি একসাথে লিখছেন সেইটাকে আপনি কি করতেছেন এখানে বিভিন্ন অর্গানাইজ ফেজে ভাগ করতেছেন, চারটা ভাগে ভাগ করতেছেন। এখন কি বুঝতেছেন ফেজ কি? তার মানে এখন যদি আমি বলি SDLC নিজে কি একটা প্রসেস আর এটার মধ্যে পার্টগুলা কি ফেজ। ক্লিয়ার? মুখস্থ করা লাগবে না আই হোপ। দেখেন অ্যাক্টিভিটি কি, ইচ ফেজ ইজ কম্পোজড অফ অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটি। মানে কি আপনার সোজা হিসাব এইটার এই কাজটার কি কি প্রসেসের পর কি কি হওয়া উচিত, কি কি করা উচিত তার। যেমন টিচারের কি করা উচিত, শেখানো উচিত, সে কি কি করাইতে পারে, বিভিন্ন ধরনের শেখানোর কাজে থাকতে পারে এবং স্টুডেন্ট কাউন্সিলিংয়ে থাকতে পারে, তাই না? এই জিনিসটা কি আমাদের অ্যাক্টিভিটি, তাই না? কিন্তু টাস্ক কি একটা অ্যাক্টিভিটির মধ্যে রিলেটেড টাস্কের বিভিন্ন ধরনের লেভেল করে দেওয়া। যেমন আমাদের হাই প্রায়োরিটি কি আপনাদের সার্ভ করা, তার মানে কি এটা আমার হাই প্রায়োরিটি। সেকেন্ডে তারপর কি সার্ভ করার পর কি বিভিন্ন ধরনের ইভেন্টের মাধ্যমে আপনাদেরকে এনকারেজ করা, তার মানে কি এটা কি আপনাদের সার্ভ করার পরের ফেজ না একটা। তার মানে কি একটা কাজের অ্যাক্টিভিটির বিভিন্ন ধরনের গ্রুপের সাথে কাজকে যখন ভাগ ভাগ করে দেওয়া হবে তখন ওইটা কীতে পরিণত হবে, টাস্ক। ক্লিয়ার? আপনি একটা অ্যাসাইনমেন্ট করবেন, সেটা কি অ্যাক্টিভিটি। অ্যাসাইনমেন্টের 1 নাম্বার কোশ্চেন কি আপনার জন্য, টাস্ক। একটা কোশ্চেন আপনি 1 নাম্বার দেখতেছেন, 1 নাম্বারের কোশ্চেনটার অ্যান্সার করবেন, কিন্তু 1 নাম্বারটা আপনার জন্য কি অ্যাক্টিভিটি, কিন্তু 1 নাম্বারের A, 1 নাম্বারের B, 1 নাম্বারের C, A কি আপনার জন্য B, C। ক্লিয়ার? ওকে। রোল তো বোঝানোর দরকার নাই। রোল কি, অ্যান্ড টাস্ক রিলেট টু রোল, ওয়ার্ক, প্রোডাক্টস অ্যান্ড রিসোর্সেস। মানে কি আপনার যখন একটা প্রোডাক্টকে আপনি যখন টাস্কে পরিণত করবেন তখন ওইটার সাথে মনে আছে কিছু কিছু জিনিস রিলেট থাকে। যেমন টিচার, এ কি আপনাদের সার্ভ করার পিসের রোল। টিচারের মধ্যে আবার কয়েক রকম ভাগ আছে না, যে অ্যাসোসিয়েট, সিনিয়র, জুনিয়র, TA। তার মানে কি একটা টিচিং এনভায়রনমেন্টের পিসের যে রোলগুলা ভাগ করে দেওয়া থাকে, এই এক একজনকে এক একটা রোল পালন করতেছে না। টিচিং তো আমাদের একটা কি, টিচিং কি আমাদের জন্য একটা কি বলেন তো, অ্যাক্টিভিটি। কিন্তু টিচিংয়ের মধ্যে যদি আমি ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা ডিফাইন করে দিই, তারা কি রোল। যেমন
আপনাদের এইচওডি আরিফ স্যার, তারপর কি আমি আপনাদের লেকচারার শোভন স্যার, এরকম সিনিয়র লেকচারার। এই জিনিসগুলো আপনার কি বলতে হবে যে এক একটা ফেজের এক একটা রোল। ক্লিয়ার? এখন কি বুঝতে পারতেছেন এই কয়টা জিনিস? এইটা পড়েন অ্যাজাইল, এইটা পড়ার দরকার নেই, অ্যাজাইল মেথোডোলজি আমি পড়াই নাই এখনো, বাট হ্যাঁ কে বললেন? সবই গুরুত্বপূর্ণ, অ্যাজাইল ওয়াটারফল আছে সামনে আসে, বাট আপনার আপাতত এটা একটু পড়েন, দেখেন এটা পড়ে এই পর্যন্ত যান, জাস্ট এক্সাম্পলটা না বুঝলেও হবে। দেখেন কি বলছে, কিছু বুঝছেন? কি বলছে বলেন তো, বলেন বলেন। কি বলছে? একটা জিনিসকে আপনি যখন একটা গাইডলাইনের মধ্যে থেকে নিয়ে যাবেন, একটা ধরেন নর্মাল কাজ আমি আপনাদের শিখাচ্ছি, কিন্তু আমি শিখানোর মাঝখানে আপনাদের কি করা, আপনাদের আমি কি বলি বারবার, একটা জিনিসকে বারবার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করতে গেলে আপনি তখন কি বুঝবেন? আপনি ভুল করতেছেন। এখন ভুল করার সলিউশন কি? আপনি তো বারবার একটা জিনিসকে ভুল করে ঠিক করে, ভুল করে ঠিক করে, ভুল করে ঠিক করে টাইম ওয়েস্ট হবে। প্রথম কয়েকবার করা যায়, বাট এরপর কতবার করবেন? তখন আপনাকে মাস্ট বি কিসের একটা আন্ডারে আসতে হবে? গাইডলাইনের মধ্যে আসতে হবে। এই জিনিসটা এখানে বলতেছে যে এরপর আপনাকে বিভিন্ন ধরনের ফেজের মধ্যে থেকে ভাগ করা হবে, রিস্ক অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোর উপর আপনার কি ডিপেন্ড করে? গাইডলাইনটা ডিপেন্ড করতেছে। ওকে, অ্যাজাইল মডেলটার কথা বলছে, কিন্তু আমি অ্যাজাইল মডেলটা একটু পরে বুঝাচ্ছি। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখন এখানে সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্রাফিক্যাল রোলস দেওয়া আছে। এই রোলসটা কেউ বুঝছেন না, কে বলেন? এটা কি? প্রসেস মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস মডেল। কিভাবে জিনিসটা চলতেছে দেখেন, একটা অ্যাক্টিভিটির কাছ থেকে আর একটা রোল থেকে আপনার কি হবে? টাস্ক আসবে, এবং তাদের মধ্যে ভিতরের কনস্ট্যান্টটা কি হবে? অ্যাক্টিভিটি থেকে কি আসবে? টাস্ক। অ্যাক্টিভিটি থেকে টাস্ক কাটতেছে না, তার মানে অ্যাক্টিভিটি কন্টেইনস টাস্ক, আর রোল পারফর্ম টাস্ক। এবার কি বুঝছেন যে অ্যাকচুয়ালি টাস্কের সাথে অ্যাক্টিভিটি আর রোলের মানে সম্পর্কটা কি? এখন দেখেন তীরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আপনার কাছে টাস্ক অ্যাসাইন করা হবে, তখন টাস্কের উপর আপনার ভিত্তি করে বলা হচ্ছে না যে অ্যাকচুয়ালি এই টাস্কে কি পরিমাণ রিসোর্স দরকার হবে। তার মানে যখন আপনি দেখতেছেন আপনার লাইফে টাস্ক নাই, তখন আপনি রিসোর্স চিন্তা করতে পারবেন? আপনার লাইফে টাস্ক নেই, তখন আপনি কি ওয়ার্ক প্রোডাক্ট চিন্তা করতে পারবেন? তার মানে কি, যখন আপনার কাছে টাস্ক আসবে তখন টাস্কটা আপনার জন্য কি হয়ে যাবে? একটা ইনপুট, আর আউটপুট কি আসবে? রিসোর্স। এবং কনস্ট্যান্ট কি থাকবে? কনজিউম। কতটুকু কনজিউম করতেছে, কতটুকু প্রোডাক্ট আছে, আর কতজন ইউজ করতেছে এই প্রোডাক্টটা। ওকে, আবার চিন্তা করেন এই দুইটা জিনিস ইনপুট আকারই না থাকতো, তো টাস্কে আসতো অ্যাক্টিভিটি অ্যান্ড রোল। তার মানে কি, এইটুক ফেজের ক্ষেত্রে ইনপুট কি? অ্যাক্টিভিটি অ্যান্ড রোল, আর এইটুকের ক্ষেত্রে আউটপুট কি? রিসোর্স অ্যান্ড ওয়ার্কলোড। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, ভালো মতো মাথায় রাখবেন, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছেন? এখন একটা জিনিস চিন্তা করেন, যেটা আসতেছি, আমাদের এই সফটওয়্যারগুলো, আমি যে এত কথা বললাম যে আমাদের সফটওয়্যারটা বিভিন্ন প্রসেসের মধ্যে দেওয়া যায়, বারবার বলতেছি, একই কথাই বলতেছি। এই প্রসেসগুলো যে যাচ্ছে, একটু আগে আমি কি বলছি, একটা গাইডলাইনের মধ্যে দেওয়া যাচ্ছে না, তাই তো? নাহলে তো এটা একদম এলোমেলো হয়ে যেত, তাই না? এই গাইডলাইনের জন্য আমাদের বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে হয়েছে, বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে হয়েছে। মডেল মানে কি, যে ওকে এই জিনিসটার জন্য যদি আমি এই রকম চলি, তাহলে এইটা এই প্রোডাক্টের জন্য ভালো। এখন এই প্রোডাক্ট টাইপ আরও 10টা প্রোডাক্ট আসলো, তখন আপনি এই মডেলের মধ্যে তৈরি করে ফেলেন, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় ক্লাস বলি, তাই না?
আপনারা সব স্টুডেন্ট ক্লাসের মধ্যে পড়েন, তার মানে কি যত স্টুডেন্ট আছে কোন ক্লাসের মধ্যে ফেলাবো? স্টুডেন্ট ক্লাসের মধ্যে ফেলাবো। যতজন টিচার আছে কাকে? টিচার ক্লাসে ফেলাবো। ঠিক একইভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনেকগুলা প্রসেস মডেল আছে, এই প্রসেস মডেলগুলাই আমরা এখানে সামনে দেখব। ওকে, তো কি কি প্রসেস মডেল? এখানে মেইনলি কিছু টাইপের আপনার প্রসেস মডেল দেওয়া আছে বা ফেস মডেল দেওয়া আছে, এইগুলোরও আবার ভিতরে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন পাবেন। বাট আপাতত দেখেন লিনিয়ার প্রসেস মডেল, ফেজ দ্যাট হ্যাপেন সিকোয়েন্সলি ওয়ান আফটার অ্যানাদার। যেমন লিনিয়ার মানে কি? আপনি বলেন তো লিনিয়ার মানে কি? তার মানে কি জিনিসটার মধ্যে কোনো প্রকার কার্ভ থাকবে না, তাই না? এটাই তো লিনিয়ার না? ওকে, সরলরৈখিক। তার মানে কি একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একটা প্রসেস যখন যাচ্ছে তারপর আপনি হুট করে ইমার্জেন্সি বেসিসে আবারও এই প্রসেসটার পর যেতে পারবেন। আপনার যদি যেতেই হয় তাহলে পুরা কন্ডিশনটাকে কি করতে হবে? শেষ করতে হবে। দিস ইজ দ্য লিনিয়ার প্রসেস। মাথায় আছে? ওকে, 2 নাম্বার কি পড়েন? ইনক্রিমেন্টাল প্রসেস মডেল। মানে কি? ডেলিভার দ্য সফটওয়্যার থ্রু সেভারেল ইনক্রিমেন্টস। এটার মানে কি? চিন্তা করেন যখন আপনি যখন আপনি একটা প্রোডাক্টের সফটওয়্যারটাকে ডেলিভার করতেছেন তখন আপনার প্রসেসের ডেলিভার করার আগে আপনার কাছে মনে হলো যে কিছু স্টেপ বা কিছু ফেজকে আমি যদি বাড়াইতাম প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হইতো, তাই না? হইতেই পারে। যেমন ধরেন আপনি এখানে বিভিন্ন ধরনের ফেজ তৈরি করছেন, হঠাৎ করে ডেলিভার করতে যাওয়ার আগে মনে হয়েছে যে এই ফেজটার আগে যদি আরও কয়েকটা ফেজ আমি রাখি তাহলে আমার প্রোডাক্টটা ভালো হবে। এই জন্য এটার নাম কি রাখা হয়েছে? ইনক্রিমেন্টাল, বাড়ানো। ওকে, আইটারেটিভ প্রসেস মডেল। এটা নিয়ে মনে হয় আপনার কথা বলছি, বাট আমি আবারও বলতেছি, ফেজ দ্যাট রিপিট ইন দ্য সাইকেল। দেখেন চিন্তা করেন, যেটা আমি বড় উদাহরণ দিই কি, ফেসবুক কি করতেছে? অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে পুরা আগে প্রোডাক্টটা তৈরি করছে, তৈরি করার পর আপনাকে দিল, আপনাকে দেওয়ার পর কি করতেছে? সে আপনার কাছ থেকে কোনো এককালে ঘুমানোর মধ্যে আপডেট নিয়ে ফেলাইছে, আপনার কাছ থেকে নিজেরই ডেটা নিয়ে বা ধারণ করে। যেমন কি আপনি কথা বলতেছেন, কথা বলার মাঝখানে এই জিনিসটা আপডেট করলে ভালো হতো, সেই ডাটাগুলো ওরা নিতেছে, ওরা সেগুলো প্রসেস করে সার্ভে করে তারপর একদিন সকালবেলায় 20 MB একটা আপডেট দেখবেন, তারপর সকালবেলায় ওই আপডেটটা দেখে দেখবেন কি যে আবারও আপনাদের ক্রিটিসিজম তারা শুনতেছে যে এটা ভালো কি ভালো না। তারপর তারা আবার ওই মডেলে ফিরে যায়, ওই প্রসেসগুলো আবার রিপিট করে, তারপর কি আবার সেই জিনিসটা আপডেট করে পুরান ফেজে নিয়ে যাচ্ছে। তার মানে কি এইটা কি বারবার একটা সাইকেলের মতো চলতেছে না? লুপকে আমরা আইটারেটিভ বলতাম না? তো এই কারণে এটাকে কি বলা হয়েছে? আইটারেটিভ মডেল। আর একটা হচ্ছে প্যারালাল প্রসেস মডেল। এইটা কি কিছু কিছু প্রসেস মডেলে দেখবেন কি যে কিছু লিনিয়ারলি চলতেছে না, একই সাথে দেখবেন কি ডেভেলপমেন্ট চলতেছে, তার পাশাপাশি দেখবেন ওই মডিউলের টেস্টিং ফেজও চলতেছে, ডেলিভারি চলতেছে, আবার নতুন মডিউলের কি চলতেছে? আপগ্রেডেশন, স্পেসিফিক রিকোয়ারমেন্ট চলতেছে। তার মানে কি দুইটা কিভাবে চলতেছে? প্যারালালি চলতেছে। এই কারণে এটাকে কি বলবো? প্যারালাল প্রসেস মডেল। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এই জিনিসটা খেয়াল করেন, এটা একটা প্রসেস মডেল। এখন এই পুরাটা জিনিসটা খেয়াল করেন তো যে কি বুঝতেছেন এখানে কি হচ্ছে। আগে উপরে কি বলেন, এখানে আমাদের কি বলছে? প্রথমে কোশ্চেনটা কি করছে বলেন তো? কি বলছে বলেন তো কোশ্চেনটা? সবগুলো প্রসেস মডেল আমাদের কেন শিখতে হবে? আপনার কি ব্যাপার? সবগুলো প্রসেস মডেল আপনার কেন শিখতে হবে? দেখেন, আমি এইটার দিকে তাকান অথবা আমার সাথে কথা বলতে পারেন। দেখেন, আমি বারবার বলি উইকিপিডিয়ার মতো একটা ওয়েবসাইটকে আপনার কি দরকার আছে বারবার এটাকে আইটারেটিভ মডেলে নিয়ে যাওয়া? উইকিপিডিয়ার কোনো আপডেট জীবনেও আসছে আজ পর্যন্ত দেখছেন কিছু? ওই সাদা সাদাই, ওই কালো কালোই। তার মানে কি উইকিপিডিয়া জিনিসটাতে আপনার কি করতেছে? আপনার কি দরকার বারবার এটাকে আইটারেশনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া? আচ্ছা, ফেসবুকের মতো আপনি চিন্তা করতেছেন একটা প্রোডাক্ট বানাবেন, আপনি এতক্ষণ চিন্তা করছেন উইকিপিডিয়া বানাবেন, বানাই দিতে পারেন। আপনি বানাতে পারেন না যে ট্যুরিস্ট গাইডলাইন
একটা বা আপনার ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেসগুলোর বিভিন্ন ডেটা রাখবেন, জাস্ট ওখানে হিস্টোরিক্যাল প্লেসগুলোরই ডেটা থাকবে। প্রথমবার একটা লিনিয়ার মডেলে খুব ভালো একটা প্রজেক্ট তৈরি করলে আপনি শেষ না, ওটার জন্য তো আপনার আর তো হিস্ট্রি চেঞ্জ হবে না। বা আপনি সর্বোচ্চ কি করতে পারেন যে ওখানে কোনো কমেন্টিং সিস্টেমও রাখলেন না, আপনি খালি চান যে দেখুক মানুষ কি কি আছে, গাইড বুক টাইপ। কিন্তু আপনি চিন্তা করলেন একটা চ্যাটবট বানাবেন, তখন চ্যাটবট বা চ্যাট সিস্টেমের যখন কাজ করবে তখন এই জিনিসটাকে কি করতেছে মানুষ ইউজ করতেছে নিজেদের সাথে, এই সিআই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন করতেছে না, ইন্টারাক্ট করতেছে না। তো ইন্টারাক্ট করলে যত মানুষের সাথে ইন্টারাক্ট করবে, উইকিপিডিয়াকে আমাদের সাথে ইন্টারাক্ট করে ইনফরমেশন দিয়ে চলে যায়, তুই নিলে নে না নিলে না নে কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা জিনিস আমাদের সাথে ইন্টারাক্ট করা শুরু করে তখন প্রবলেমটা কী হয়, আমাদের এক্সপেকটেশন আর আস্তে আস্তে গ্রো হতে থাকে। তো তখন আসে কি আমাদের মডিফিকেশন ফেজ। এই মডিফিকেশন ফেজ চালানোর জন্য আমার কি করতে হবে, বারবার প্রসেসগুলোকে আইটারেশন মডেলের মধ্যে ফালাতে হবে। তার মানে দেখেন আমি ফেসবুকের জন্য যখন আইটারেশন, ফেসবুক না সরি, আমরা চ্যাটবট বানাচ্ছি, আইটারেশন যতবার করো টাকা কি আরও কমবে নাকি টাকা আমাদের বাড়তে থাকবে, খরচ বাড়তে থাকবে? বাড়তে থাকবে না? জিপিইউ কস্ট হোক, ম্যান পাওয়ার বলেন, যাই বলেন, বাড়তে তো থাকবে। কিন্তু যখন আপনি উইকিপিডিয়ার মতো বানাচ্ছেন তখন আপনার এতগুলো বাজেট নিয়ে আপনার প্রপোজ করা উচিত। ওয়ান টাইম একটা বাজেট রাখলেই হবে না, কিন্তু আপনার ফেসবুক বানাইতে হলে বা চ্যাটবট বানাইতে হলে আপনার মাথায় রাখতে হবে যে এটা একবার টাকা ঢাললেই হবে না, এটা আমার কন্টিনিউয়াস আজীবন লাইফ টাইম আমার টাকা ঢালতে হবে, তাই না? তার মানে এখন কি বুঝতেছেন যে কেন আমার প্রত্যেকটা প্রসেস মডেল ইচ অ্যান্ড এভরি পাস, এই ইচ অ্যান্ড এভরি ফেজ জানা উচিত, কোনটার কোনটা ভালো, কোনটার কোনটা বেশি খারাপ এটাও জানা উচিত না আমাদের? কোনটাতে বেশি টাইম লাগবে, কোনটাতে বেশি টাইম লাগবে না, কিন্তু টাইম না লাগলেও যেখানে টাকা বেশি লাগবে, টাইম বেশি লাগলে টাকা কম লাগবে, এই টাইপের কম্পারিজম আমাদের দরকার আছে না? তখনই তো আমরা একটা প্রোডাক্ট বানাতে পারবো। এইটা এখানে বলছে যে দেখেন যখন আপনি টেকনোলজি এতে দেখতেছেন যে একটা অটোমেটেড রেলওয়ে সিস্টেম বানাচ্ছেন, টাইম কম লাগবে কিন্তু কি হচ্ছে, এটা কস্টলি এবং এটা অটোমেটেড। আবার যখন আপনি মানুষকে নিয়ে যাচ্ছেন তখন এটা ম্যানুয়ালি হচ্ছে এবং লেস কস্টলি হচ্ছে, কিন্তু আপনার হাতে তখন অনেক টাইম রাখতে হবে। দেখেন এটা টেকনোলজি এ, টেকনোলজি বি, আপনি কোনটার জন্য এখন কোনটা লাগাবেন, কোনটার জন্য কোন কাজটা করবেন, তখন আপনি প্রজেক্ট ওয়ানে দেখেন কি বলেন, সেট আপ আ নিউ রেলওয়ে নেটওয়ার্ক। এইটা কার মাধ্যমে করতেছেন? আর 2 নম্বরে কি, রিপেয়ার 100 মিটার রেলওয়ে ট্র্যাক। দেখেন যখন আপনি না এটা দিয়ে না দেখেন, যখন আপনি একটা বড় রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতেছেন, ধরেন ঢাকা টু বরিশাল, তখন আপনার কাছে টাইম, আপনি মানুষকে দিয়ে এটা কাজ করাইলে কি হবে? মানে হবে ঠিকই, কিন্তু টাইম কি অনেক বেশি লাগবে না? অবভিয়াসলি লাগবে। তখন আপনাকে বলতে হবে যে টেকনোলজি এ অ্যাকচুয়ালি প্রজেক্ট ওয়ানের জন্য ইউজ করা হচ্ছে, তাই না? কারণ এটা অটোমেটেড, এই জন্য আমার টাইম অনেক দ্রুত লাগবে। যদি আমি এটা করতে যাই আমার টাইম বেশি লাগবে, টাকা এখন আমার কাছে খরচ করতেই হবে, ফ্যাক্ট অবভিয়াসলি, বাট খরচ করতে হবে। কিন্তু ধরেন 100 মিটার সামনে মাঝে মাঝে হয় না রেলের লাইন ফাঁকা হয়ে যায়, উঁচা হয়ে যায়, বা কাঠ দিয়ে অনেকে জোড়াতালি লাগাই রাখে, তো এই জিনিসটা রিপেয়ার করার জন্য কি আমার অটোমেটেড মেশিন আনা উচিত? কস্টলি হয়ে যাবে না? তখন আমার ম্যানুয়ালি করতে হবে, কারণ 100 মিটারের জন্য একটা কাজ, 100 মিটার কতটুকুই বা হতে পারে, ইজেন্ট ইট? তো আমার এখানে টাইমও কম লাগতেছে, টাকাও কম যাচ্ছে, ম্যানুয়ালি দিয়ে একটা মানুষ খাটাইলেই হবে। সো এই কারণেই আমার প্রসেস মডেলগুলো দরকার। তার মানে আমরা টেকনোলজি এ কাকে বলবো, কার জন্য বলবো? প্রজেক্ট ওয়ানের জন্য, টেকনোলজি বি প্রজেক্ট 2 এর জন্য। এই জিনিসটাই আপনাদের আমি বলতে চাইতেছি যে কেন কোন মডেল কোনটার জন্য, কিসের কারণে, কোন ফেজে, কোন পরিস্থিতিতে দরকার, এই জন্য আমার প্রত্যেকটা মডেল দরকার। কোনো মডেলই খারাপ না, এটা বিলিভ করেন, কোনো মডেলই খারাপ না। আপনি ভাবতেছেন যে লিনিয়ার মডেল তো মানে নিচে চলে যায়, আর তো কোনো কাজ নাই। কেন লিনিয়ার মডেল কাজ নাই? আপনি তো চাইলেই একটা উইকিপিডিয়া টাইপ প্রজেক্ট বানাইতে পারেন, তাই না? আবার আপনি বলতেছেন আইটারেশনে খরচ বেশি যাচ্ছে, কেন আপনি ফেসবুক টাইপ কিছু একটা বানাইতে পারেন না? সো এই কারণে আমাদের প্রত্যেকটা ফেজে প্রত্যেকটা জিনিসকে জানা খুবই দরকার। এই কারণে আমরা সামনে সব মডেল সম্পর্কে জানবো যে আসলে আমরা কোন মডেলটা কোন কাজে কোন ফেজে লাগাবো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। ওকে স্যার, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো এগুলো